এদিকে মোহাম্মদপুরের সাংবাদিকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার জন্য পুলিশের দুঃখ প্রকাশ। ওসিকে অপসারণের দাবিতে থানার সামনে বিক্ষোভ স্থানীয়দের। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পরিষ্কার করছে কারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পরিষ্কার করছে কারা। রাজধানীর গুলিস্তানে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি বর্তমানে পরিত্যক্ত ভবনে পরিণত হয়েছে। গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভবনটি ব্যাপক ভাঙচুর ও লুটপাটের পর সেটি একরকম ভাসমান মানুষের আবাসে পরিণত হয়েছিল। ঘটনার প্রায় 1 বছরের মাথায় এসে সেটি পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে, কিন্তু এই উদ্যোগকার কেউই নিশ্চিতভাবে জানাতে পারছেন না। শুক্রবার দেখা যায় ভবনের সামনে ঝুলছে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামের একটি ব্যানার। ভেতরে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। একটি দল নিচতলায় জমে থাকা নোংরা পানি সরাচ্ছে আর ভবনের ভেতরে কয়েকজন শ্রমিক কাজ করছে। গতকাল বৃহস্পতিবারও তাদেরকে ভবনটি পরিষ্কার করতে দেখা গেছে। ভবনের ভেতর ঘুরে দেখা যায় দরজা জানালার গ্রিল, সুইচ বোর্ড, বিদ্যুৎ লাইন, লিফট, এমনকি ফ্লোরের টাইলস সব খুলে নিয়ে গেছে কেউ না কেউ। শুধু দেয়ালগুলো অবশিষ্ট রয়েছে। ভবনের ভেতরে কাজ করছিলেন নসু নামের এক ভাসমান ব্যক্তি। তিনি বলেন, আগে হাইকোর্ট বা স্টেডিয়ামের সামনে থাকতাম, এখন 11 মাস ধরে এখানে থাকি। একসময় এখানে আসলে লাঠি দিয়ে তাড়িয়ে দিত, এখন আমি এখানে থাকি। সবকিছুই তুলে নিয়ে গেছে মানুষজন, টোকায়, মাদকাসক্ত, এমনকি ভদ্রলোকও। আমিও লোহার তার, লক্কর বাক্কর বিক্রি করেছি। তিনি জানান, এখন পরিচ্ছন্নতার কাজও তারাই করছেন। আমার ছেলেও কাজ করছে। আমরা 12 জন এখানে দৈনিক মজুরিতে কাজ করি। বুধবার থেকে কাজ শুরু হয়েছে। কে কাজ করাচ্ছে জানতে চাইলে তিনি বলেন, ছাত্ররা করাচ্ছে। এ সময় পাশে থাকা চানমিয়া বলেন, এখন ভবনটিতে আর কিছুই নেই, এমনকি লিফটও খুলে ট্রাকে করে নিয়ে গেছে। ধীরে ধীরে সবকিছু খোলা হয়েছে। উল্লেখ্য, 2018 সালের 23 জুন শেখ হাসিনা এই 10 তলা ভবনটি উদ্বোধন করেছিলেন। প্রায় 10 কোটি টাকা ব্যয়ে নির্মিত আওয়ামী লীগের এই কেন্দ্রীয় কার্যালয়টি 2024 সালের 5 আগস্ট জুলাই অভ্যুত্থানের সময় ভাঙচুর ও আগুনের শিকার হয়। তারপর থেকেই ভবনটি পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। ওসিকে অপসারণের দাবিতে থানার সামনে বিক্ষোভ স্থানীয়দের। দায়িত্ব অবহেলা, চাঁদাবাজ, চোরচক্র ও ছিনতাইকারীদের সঙ্গে আতাতের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অপসারণের দাবিতে থানার সামনে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। মোহাম্মদপুর থানার সামনে ঐক্যবদ্ধ মোহাম্মদপুর ব্যানারে স্থানীয়রা বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা পারভেজ হাসান সুমন বলেন, মোহাম্মদপুর থানার ওসির বিরুদ্ধে বাসিন্দাদের সঙ্গে অসদাচরণ, আইনি সহায়তা না দেওয়া সহ নানা অভিযোগ থাকার পরও তাকে অপসারণ করা হচ্ছে না। তিনি মোহাম্মদপুরের মতো একটা ক্রাইম জোনে সন্ত্রাসী, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের সঙ্গে আতাত করে চলেন, যার ফলে আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি হচ্ছে। এত অভিযোগ, এত অসদাচরণের পরেও তাকে পুলিশ হেডকোয়ার্টার অপসারণ না করায় আমরা ভীত সন্ত্রস্ত। আমরা যারা ওসির সব সদাচরণের বিরুদ্ধে দাঁড়িয়েছি, তখনই আমাদের কারো না কারো বিরুদ্ধে ওসি ব্যবস্থা নিতে চেয়েছিলেন। তার বিরুদ্ধে অভিযোগের পর সেটার কি তদন্ত হয় তা একমাত্র পুলিশ প্রশাসনই জানে। আমরা এই ওসির দ্রুত অপসারণ চাই, তাহলে মোহাম্মদপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে। আরেক বাসিন্দা ইসমাইল হোসেন পাটোয়ারি বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ ওসির সব কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করে আসছি। তার বিরুদ্ধে এত অভিযোগ থাকার পরেও পুলিশ হেডকোয়ার্টার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তাকে এই এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। বাসিন্দারা থানায় সেবা নিতে এসে নানাভাবে অসদাচরণের শিকার হচ্ছে। এগুলো নিয়ে এখন পর্যন্ত পুলিশ হেডকোয়ার্টার, ডিএমপি কমিশনার সহ বিভিন্ন জায়গায় অভিযোগ করার পরেও তার বিরুদ্ধে কেউ ব্যবস্থা না নেওয়ায় আমরা হতাশ। আমরা চাই ওসির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে তাকে প্রত্যাহার করবে সংশ্লিষ্টরা। এর আগে বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর 3 রাস্তার মোড়ে ছিনতাইয়ের ঘটনায় আইনি সহায়তা ও ওসির অসদাচরণ এবং পুলিশের গাফলতির অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন আহমদ ওয়াদুদ নামের এক সাংবাদিক। ওই পোস্ট ছড়িয়ে পড়লে দায়িত্ব অবহেলার অভিযোগে মোহাম্মদপুর থানার 4 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়। প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন এসআই জসিম উদ্দিন, এএসআই আনারুল এবং পুলিশ সদস্য মাজিদুর রহমান ও মোহাম্মদ নুরুন নবী। এছাড়া এই ঘটনায় 3 জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে বলে ডিএমপি জানিয়েছে। জানাবো রোড মার্চ, পদযাত্রা সহ নানা কর্মসূচির পরিকল্পনা। ফের মাঠে নামছে বিএনপি। দ্রুত সংস্কার, সরকার প্রধানের প্রতিশ্রুতি অনুযায়ী
যথাসময়ে নির্বাচন এবং দেশকে অস্থিতিশীল করা ষড়যন্ত্রের প্রতিবাদ স্বরূপ নানা দাবিতে 3 মাসব্যাপী কর্মসূচির রূপরেখা তৈরি করেছে দলটি। সেক্ষেত্রে রোড মার্চ, বিভাগীয় সমাবেশ, আসন ভিত্তিক পদযাত্রা সহ নানা কর্মসূচি পালনের পরিকল্পনা করছে। বুধবার রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি সাংগঠনিক সভায় এই নিয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন নেতারা। এতে কোনো রাজনৈতিক দলের নেতাদের উস্কানিমূলক ও আক্রমণাত্মক বক্তব্য আমলে না নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়। প্রস্তাব করা হয়, প্রতিটি আসনে একাধিক নেতা মনোনয়ন প্রত্যাশী রয়েছেন, কিন্তু এ নিয়ে যেন কোনো দ্বন্দ্ব বা গ্রুপিং না হয়। মনোনয়ন প্রত্যাশীরা ঐক্যবদ্ধভাবে একই প্ল্যাটফর্মে থেকে দলের কর্মসূচি সফল করবেন। তা না হলে কারো বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ পাওয়া গেলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া উত্তরার মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের কবর জিয়ারত ও তাদের পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার অঙ্গীকারের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য। ওই সভায় বিভাগীয় সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন। এতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নাম প্রকাশে অনিচ্ছুক দলটির একাধিক সাংগঠনিক সম্পাদক যুগান্তরকে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দিতে চায় না বিএনপি। এজন্যই সরকারকে সব ধরনের সহযোগিতা করে আসছে, সামনেও করবে। কিন্তু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনকভাবে অবনতি হচ্ছে। এই সুযোগে কেউ দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার পায়তারা করছে। সেক্ষেত্রে সরকারের কোনো কার্যকর ভূমিকাও দেখা যাচ্ছে না। বিএনপি একটি দায়িত্বশীল দল হিসেবে তা দিতে হতে পারে না। এজন্য 3 মাসব্যাপী কর্মসূচি নিয়ে মাঠে নামার পরিকল্পনা করা হচ্ছে। তিনি আরো বলেন, বড় দল হিসেবে একটি আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী নেতা রয়েছেন। কিছু এলাকায় এই নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব আছে। এ বিষয়ে দলের পক্ষ থেকে শক্ত পদক্ষেপ নেওয়ার প্রস্তাব করা হয়। এতে বলা হয়, আসন ভিত্তিক পদযাত্রা কর্মসূচি সহ সামনের দিনে যেসব কর্মসূচি নেওয়া হবে তা সবাই ঐক্যবদ্ধভাবে সফল করবে। সেক্ষেত্রে দলে কোনো গ্রুপিং নেই, এই প্রত্যয়ে একসঙ্গে কাজ করবে। প্রস্তাবগুলো নিয়ে 2-1 দিনের মধ্যে আবারও সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতাদের বৈঠক করার কথা রয়েছে। সেই বৈঠকে কর্মসূচিকে সুনির্দিষ্ট করে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেওয়া হবে। পরে তা দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় আলোচনার মাধ্যমে চূড়ান্ত করার কথা রয়েছে। জানতে চাইলে ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সায়াদুল আলম বাবুল যুগান্তরকে বলেন, হঠাৎ করে ষড়যন্ত্রকারীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এ ব্যাপারে দলের মাঠ পর্যায়ে দিক নির্দেশনা দেওয়া হবে। সাংগঠনিক কর্মকাণ্ড যেন আরো জোরদার করা হয়। যেসব জেলা উপজেলায় নতুন কমিটি করার উদ্যোগ নেওয়া হয়েছে তা যেন দ্রুত সময়ের মধ্যে শেষ করতে পারি। দ্রুত সময়ে এই কাজটি শেষ করার জন্য আরো নির্দেশনা দেওয়া হবে। তিনি বলেন, কোনো ধরনের সংঘাতের রাজনীতি চায় না বিএনপি, কিন্তু পরিকল্পিতভাবে যারা এই ধরনের কর্মকাণ্ড করতে চায় তাদের বিষয়ে সব পর্যায়ের নেতাকর্মী ও সমর্থক যথেষ্ট সজাগ। ভোটের দাবিতে আমরা দীর্ঘ 16 বছর রাজপথে আন্দোলন করে আসছি, এখনো আন্দোলনে আছি। এর পরিপূর্ণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকব। দল ও সংগঠন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ভাবে সবকিছু মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে। দেশ ও দেশের মানুষের স্বার্থে বিএনপি যা করার দরকার তাই করবে। সূত্র মতে, সাংগঠনিক সভায় আগামী দিনে করণীয় এবং কিভাবে আগামী 3 মাস মাঠে কর্মকাণ্ড রাখা যায় তা নিয়ে নেতারা মতামত দেন। বেশিরভাগ নেতাই মত দেন পদযাত্রা, রোড মার্চ, বিভাগীয় সমাবেশ করার জন্য। ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সমাবেশ করার জন্য কেউ বলেছেন। নেতাদের মতে, এসব কর্মসূচির লক্ষ্য হবে জনগণকে নির্বাচনমুখী করা, জনগণকে সম্পৃক্ত করে কেন নির্বাচন দরকার সে বিষয়ে বোঝানো। তবে নতুন সদস্য সংগ্রহ ও নবায়নের কর্মসূচিকেও ব্যাপকভাবে মাঠ পর্যায়ে নিয়ে যাওয়ার বিষয়েও মত দেন কয়েকজন। এছাড়া 31 দফা সংস্কারের প্রস্তাব জনগণের মাঝে আরো